আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। প্রয়োজনীয় সংস্কার শেষে ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। ৫৪ বছর দেশে দলবাজের নামে যারা গুম, খুন, হত্যা ও নারী নির্যাতন সহ ফৌজদারি অপরাধ করেছে তাদের বিচার করতে হবে বলেন জামায়াতের আমির। সাভারে কোনোভাবেই থামানো যাচ্ছে না অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য। বেপরোয়া চলাচলের মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ১ ফেব্রুয়ারি তফসিল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। চাঁদপুর হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সাথে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। মাহফুজ আরও বলেন, দেশে আর কখনো ফ্যাসিবাদ শাসন ও দিল্লি রাজত্ব চলবে না। দিল্লির আশ্রয়ে যারা চোখ রাঙিয়ে দেখাবে তাদেরকেও কঠোর হতে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন উপদেষ্টা। এ সময় দেশে সেনা শাসনের প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন উপদেষ্টা মাহফুজ। আমরা শেখ মুজিব, শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লি পন্থীদের কোনো স্থান আর হবে না। স্বাধীনতার পর গত ৫৪ বছর দেশে দলবাজি নামে যারা গুম, খুন, হত্যা ও নারী নির্যাতন সহ ফৌজদারি অপরাধ করেছে তাদের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। দিনাজপুর গৌর এ শহীদ বড় ময়দানে জামায়াতে ইসলামী জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বিগত সময়ে বিচার বিভাগকে নির্বাচনে পাঠানো হয়েছিল। এছাড়া গত ১৫ বছরে সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ২৬ লাখ কোটি টাকা লুণ্ঠন করে নিয়ে গেছে। জামায়াত নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে নারী পুরুষ সকলের সঠিক মূল্যায়ন করা হবে বলেও ঘোষণা দেন জামায়াতের আমির। অতীতে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আঘাত দিয়ে কষ্ট দিয়ে মনে করেছিলেন এই দেশটাকে নিশ্চিহ্ন করে দেবেন, আমি মহান আল্লাহর উপর ভরসা করে তাদেরকে জানাতে চাই, যত ষড়যন্ত্র করবেন, যত আঘাত দিবেন, আল্লাহ তাআলা এই সংগঠনকে তত বেশি আগিয়ে দিবেন। কেউ রাজনৈতিক দল গঠন করতে চাইলে বিএনপি তাকে স্বাগত জানায়। তবে রাষ্ট্রীয় ও প্রশাসনিক সহায়তায় দল গঠন করা হলে তা দেশবাসীকে হতাশ করবে বলেও মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষক সমাবেশে তিনি আরও বলেন, সংস্কার ও নির্বাচন এই দুটি জরুরি। সংস্কার ও নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা ও বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবের মধ্যে কোনো বিরোধী নেই বলেও দাবি করেন তারেক রহমান। গণতান্ত্রিক শক্তির বিভাজন পলাতক স্বৈরাচারকে শক্তিশালী করবে সতর্ক করে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে? এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? প্রিয় শিক্ষকবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ হাজারো শহীদের রক্ত মারিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি আহত হয়েছে। গুলিবিদ্ধ হাবিল উপজেলার শাহবাজপুর ইউপির মোল্লাটোলা গ্রামের মোহাম্মদ বেলালের ছেলে। সে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার এর সত্যতা নিশ্চিত করেন। এই ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষ থেকে গুলিবর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। খুলনায় অর্ডবশীল নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে নগরীর শেখপাড়া তেঁতুলতলা এলাকায় হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। নিহত অর্ণবশীল খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র। তার বাড়ি নগরীর বানরগাঁতে ইসলাম কমিশনারের মোড়ে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শেখপাড়া তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানে বসেছিল অর্ণবশীল। এ সময় 10 থেকে 15টি মোটরসাইকেলে সশস্ত্র যুবকরা এসে প্রথমে তাকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাভারে কোনোভাবেই থামানো যাচ্ছে না অবৈধ অটোরিকশা দৌরাত্ম্য। ব্যাটারি চালিত এইসব অবৈধ যান আগে শুধু এলাকার ভিতরে চললেও এখন দপিয়ে বেড়াচ্ছে মহাসড়কে। বিভিন্ন স্টপেজে আলাদা লেন থাকলেও কোনো নিয়মনীতি না মেনে যেখানে সেখানে যাত্রী ওঠানামা করছে এর চালকরা। বেপরোয়া এইসব বাহনের কারণে মহাসড়কে বেড়েছে দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, প্রশাসনের প্রশ্রয়ে সাভার, আশুলিয়া, ধামরায় পাল্লা দিয়ে বাড়ছে এর সংখ্যা। সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। সাভারের হেমায়তপুর বাস স্ট্যান্ডের প্রতিদিনের চিত্র এটি। সাধারণ মানুষের চলাচলে গতি আনতে রাস্তায় নামা এসব অটোরিকশা উল্টো গতিরোধ করছে। শুধু হেমায়তপুর নয়, সাভারের নবীনগর, চন্দ্রা, বাইপেল, আবদুল্লাপুর মহাসড়কেও একই অবস্থা। অন্যদিকে মহাসড়কে এগুলো যেন পাল্লা দেয় মোটরযানের সাথে। গতির এই প্রতিযোগিতায় প্রায় ঘটছে দুর্ঘটনা। মারাত্মক জখম থেকে শুরু করে সড়কে প্রতিদিন প্রাণ ঝরছে বহু মানুষের। উচ্চ গতির এই বাহনের বেপরোয়া চালকদের নিয়েও রয়েছে নানা অভিযোগ। অটোরিকশার জন্য আমরা ঠিকমতো চলাচল করতে পারি না, অনেক দুর্ঘটনা ঘটে যায় সময়তে। যানজটের কারণে আমরা অনেক ভুক্তভোগী। অটোরিকশা সরালে জ্যামও ক্লিয়ার আর রাস্তাটা অনেক সুন্দর দেখা যায়। লোড গাড়ি নিয়ে ভাঙা রাস্তা, ওটা তো খুব ঝামেলা করে, এটি ক্লিয়ার করেন আপনারা। অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে প্রশাসন সহ সংশ্লিষ্ট মহলের সঠিক নজরদারির অভাবকে দায়ী করছে সচেতন মহল। নিরাপদ শরীরের পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে, তারা অতি দ্রুতই এটা নিয়ন্ত্রণের জন্য সড়কের শৃঙ্খলা পেরাতে এই উদ্যোগটা গ্রহণ করবে। এদিকে মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে নিয়মিত কার্যক্রম পরিচালনার কথা জানায় সাভার হাইওয়ে থানা পুলিশ। অটোরিকশা বা ব্যাটারি চালিত থ্রি হুইলার তারা অনেকে অবৈধভাবে চলাচলের চেষ্টা করতেছে। আমরা প্রতিনিয়ত এই অটোরিকশাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কার্যক্রম ভবিষ্যতে আরো জোরদার হবে। দেশের মহাসড়ক আরো নিরাপদ করতে বেপরোয়া এসব অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ ও চালকদের প্রশিক্ষিত করবে প্রশাসন, এমনটাই আশা সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে এই ভোটার তালিকা প্রকাশ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান এবং সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম সহ কমিশনের অন্যান্য সদস্যদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব শিক্ষার্থী অনার্স 2017 থেকে 18 থেকে 2023 থেকে 24 বর্ষ ও মাস্টার্স 2020 থেকে 21 থেকে 2023 থেকে 2024 বর্ষে পড়ছেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী 1 ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনে তফসিল ঘোষণা করার কথা রয়েছে। নিয়মকানুন না মেনে সাভার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রিয়া কমপ্লেক্স নির্মাণ কাজ করায় তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ। দুপুরে সাভারের 22 মাইল এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের PAA ভবনে ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উদ্যোগে অষ্টদশ জাতীয় যুব সম্মেলনে উদ্বোধন শেষে
সাংবাদিকদের তিনি কথা জানান। সুশাসনের জন্য নাগরিক সুজন এর সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টারিম অ্যান্ড কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা 8 শতাধিক তরুণ তরুণী অংশ নেন। স্টেডিয়ামটা অনেকগুলো নিয়ম কানুন ভেঙে তৈরি হচ্ছে, সো এটাকে যদি আদৌ শুরু করি তাহলে এটা রিভ্যালুয়েটেড হবে, তারপরে শুরু হবে। বিভাগের বন্ধুদের সাথে খাগড়াছড়ি সাজেকে গিয়েছিলেন শিক্ষা সফরে। সেখান থেকেই গাইবান্ধায় হওয়া এক ছিনতাই মামলার আসামি হয়ে যান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী অনিক আহমেদ হৃদয়। পরে আত্মসমর্পণ করে জামিন চাইলেও তার নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বর্তমানে কারাগারে রয়েছে এই শিক্ষার্থী। হৃদয় দ্রুত মুক্তির আবেদন জানালেন পরিবারের সদস্য ও শিক্ষকরা। গাইবান্ধার প্রতিনিধি ইদ্রিস উজ্জামান মুনাকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাঝারুল হক মুহাজির। রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী অনিক আহমেদ হৃদয় গেল 8 জানুয়ারি রাতে বিভাগের শিক্ষা সফরে ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয় সে। 3 রাত 2 দিনের এই সফরে ভালো সব মুহূর্ত হৃদয়ের ভাগ্যে জুটলেও গেল 9 জানুয়ারি গাইবান্ধায় হওয়া এক ছিনতাইয়ের ঘটনায় জড়ায় তার নাম, দেওয়া হয় মামলা। অথচ সেদিন গাইবান্ধাতেই ছিলেন না বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের এই শিক্ষার্থী। মামলা হওয়ায় শিক্ষা সফর শেষে গত 11 জানুয়ারি গাইবান্ধা যান হৃদয়। সব তথ্য প্রমাণ নিয়ে আদালতে তার জামিন চাওয়া হলে তা নামঞ্জুর করে হৃদয়কে কারাগারে পাঠানো হয়। তার অবস্থান সম্পর্কে সুনিশ্চিত না হয়েও তাকে মামলার আসামিভুক্ত করছে। থানা কর্তৃপক্ষের যথাযথ তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করা উচিত ছিল। এই মামলাটা এজাহারকারী পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে থানা কর্তৃপক্ষ এই মামলাটা এজাহার রুজু করছে। বিনা অপরাধে প্রিয় সন্তান এভাবে কারাগারে বন্দী হওয়ায় দিশেহারা তার পরিবার। আমাদের মামলা নিতে যায় না, অথচ ওরা অপহরণের মামলা দিল, মিথ্যা মামলা দিল, দিয়ে আমার ছোট ছেলেকে এখন জেল হাজতে আছে। আমাদের উপরে অন্যায় অবিচার করেছে, আমরা তার বিচার চাই। আমরা কিসের মীমাংসা? আমাদের বিচার হবে না, আমার বিনা দোষে আমার ছোট ছেলে জেল খাটতিছে, এটা কি ধরনের কথা? এই ঘটনার তীব্র নিন্দা জানান ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান আফতাব হোসেন। আমাদের ডিপার্টমেন্টের ছাত্র অনিক আহমেদ হৃদয় 9 তারিখ যেদিন ঘটনা ঘটে সেদিন আসলে আমাদের সাথেই ছিল। আমাদের 8 থেকে 11 তারিখ আমাদের ডিপার্টমেন্টের সাজেকে এবং খাগড়াছড়িতে শিক্ষা সফর ছিল। এখন কথা হচ্ছে যে প্রমাণিত যে সে একটা অন্য জায়গায় ছিল, সে গাইবান্ধায় 9 তারিখে উপস্থিত থাকতে পারে না। এটা কি আইন ব্যবস্থায় আমাদের কোনো গ্যাপ আছে কিনা, আমরা এটা নিয়ে আসলে অনেকটা চিন্তিত। এদিকে তার দ্রুত মুক্তির দাবি জানালেন তার সহপাঠীরাও। নিরপরাধ হৃদয়কে মুক্তি দিয়ে প্রকৃত দোষীদের বিচারের দাবি এলাকাবাসীর। মাঝহারুল হক মুহাজির, এটিএন বাংলা। 5 আগস্টের পর যে ঐক্য গড়ে উঠেছিল তা গত 5 মাসে কমে গেছে। ঐক্যের এই চির ধরার কারণে ভারতীয় সাম্রাজ্যবাদ একের পর এক কার্ড খেলার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেন, যদি 5 আগস্টের ঐক্য ধরে রাখা যেত তাহলে ভারত বাংলাদেশের পরিবর্তন মেনে নিতে বাধ্য হতো। বাংলাদেশে আবারও ফ্যাসিবাদের প্রচেষ্টার অপচেষ্টা থেকে তারা বিরত থাকত। আমাদের যে ঐক্যটা গড়ে উঠেছিল 5ই আগস্টে, সেই ঐক্যটা কিন্তু গত 5 মাসে কমে গেছে। এবং এই ঐক্যতে চির ধরার কারণেই ভারতীয় সাম্রাজ্যবাদ একের পর এক কার্ড খেলার সাহস পাচ্ছে। আমরা যদি 5ই আগস্টের ঐক্য ধরে রাখতে পারতাম, আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারত এতদিনে সারেন্ডার করত, ভারত মেনে নিত, বাংলাদেশের পরিবর্তন মেনে নিত এবং বাংলাদেশের ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠিত করবার অপচেষ্টা থেকে তারা বিরত হতো। নানা আয়োজনে পালিত হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস। এই উপলক্ষে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, পিঠা ও পোস্টার প্রেজেন্টেশন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে সদর উপজেলার চোরামন কাঠিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মজিদ। খুলনা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর হুসাইন আল মামুন সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। বরিশালের বাবুগঞ্জে স্কুল ছাত্র রাব্বি হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সকালে বাবুগঞ্জের রহমতপুরে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রায় 2 ঘণ্টা বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখা বিক্ষুব্ধরা পরে পুলিশ আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। বাবুগঞ্জ মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্র রাব্বি হাওলাদার 18 জানুয়ারি নিখোঁজ হয়। পরে 22 তারিখ তার লাশ উদ্ধার করে পুলিশ। নোয়াখালীর সেনবাগে পিস্তল ঠেকিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও মাইস দিয়ে 4টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ভোর রাতের দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের কৈরাজলা গ্রামে সিদ্দিক আহমেদ কোম্পানির বাড়িতে ডাকাতি হয়। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণ অলংকার ও মোবাইল ফোন সহ 15 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া জেলা শহর মাইস্তির বড় মসজিদের মোড় সংলগ্ন NS প্লাজার চুরির ঘটনা ঘটে। দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে জয়পুরহাটে দুর্গাদহের কলার হাট। এই অঞ্চলের কলার গুণগত মান ভালো হওয়ায় এসব কলা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন এই হাটে সবজি, সাগর ও চাপাসহ অন্যান্য জাতে 3 থেকে 4 কোটি টাকার কলা কেনাবেচা করছেন কৃষক ও ব্যবসায়ীরা। তবে হাটে জায়গা সংকটের কারণে জয়পুরহাট বদলগাছি নওগাঁ সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এই কারণে দুর্ভোগ পোহাতে হয় ক্রেতা বিক্রেতা সহ সাধারণ জনগণকে। হাটের জায়গা সংকট নিরসনে দাবি ক্রেতা বিক্রেতাদের। জেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলায় 680 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। মেহেরপুরে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে জনসাধারণকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে জামায়াত ইসলামী জেলা শাখা। সকালে সদর উপজেলার শ্যামপুরে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান। সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু, ডেন্টাল ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী আজ। বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি। কবির জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান কেশবপুরের সাগরদাড়িতে জেলা প্রশাসনের আয়োজনে মধুমেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম সহ অন্যান্যরা সভায় বক্তব্য রাখেন। এবারের মধুমেলায় জুলাই আগস্টের ঘটনা প্রবাহ নিয়ে ছবি প্রদর্শিত হয়েছে। এছাড়া মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সার্কাস, জাদু প্রদর্শন সহ বিভিন্ন আয়োজন। নরসিংদীতে গাজীবাড়ি ফাউন্ডেশন উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গাজীবাড়ি আঙ্গিনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের পূর্বপুরুষদের ইতিহাস, ঐতিহ্য ও স্মৃতিচারণের পাশাপাশি ক্রেস্ট ও শীতবস্ত্র বিতরণ করা হয়। খাগড়াছড়িতে 1 টাকার বাজারের মাধ্যমে অসচ্ছল ও হতদরিদ্রদের সহায়তা করেছে সেনাবাহিনী ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক সহযোগিতার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই বাজারের আয়োজন করা হয়। উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। 1 টাকার বাজারে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে নারী, দিনমজুর, কৃষক ও বিধবাদের অগ্রাধিকার দেওয়া হয়।
তারুণের উৎসব উপলক্ষে ঠাকুরগাঁয়ে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে মাদক বিরোধী সচেতনতামূলক এই সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা। উপজেলা প্রশাসন আয়োজিত এই প্রতিযোগিতায় শহরের 10টি বিদ্যালয়ের 70 জন শিক্ষার্থী অংশ নেন। ফকির লালন শাহের 250তম জন্মবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের আয়োজনে চলছে দুদিনব্যাপী লালন উৎসব। শুক্রবার বিকেলে নগরের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে লালন উৎসবের উদ্বোধন করেন কুষ্টিয়া লালন আখড়ার মরমী শিল্পী পিয়ার শাই। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউল রাব্বি, ভবানী শঙ্কর রায় ও জাহিদুল হক দীপু। পরে ফকির লালন শাহের লেখার সঙ্গীত পরিবেশন করে সাংস্কৃতিক জোটভুক্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং কুষ্টিয়া সহ দেশের অন্যান্য অঞ্চলের লালন ভক্ত ও শিল্পীরা। কুমিল্লায় পূর্বাশা ও মধুমিতা কচিকাঁচা মেলার আয়োজনে সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরীর ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুল করিম। পরে প্রতিযোগিতার মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টে নগরীর 7টি বিদ্যালয়ের 13টি টিম অংশ নেয়। ঢাক ঢোলের বাজনায় গানের তালে তালে যেন এক আনন্দময় উৎসব আয়োজন। ঢাক ঢোলের তালে তালে চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়াররা। তাতে উৎসাহ দিচ্ছেন হাজার হাজার দর্শক। ব্রাহ্মণবাড়িয়ার আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ। নবীনগর মনতলা ব্রিজের পাশে নবীনগর লাইভ টিভির 1 বছর পূর্তি উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।